আবার চোখে নামে যে আবরণ, আবার এ যে নানা কথাই জমে, চিত্ত আমার নানা দিকেই ভ্রমে, দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, আবার এ যে হারাই শ্রীচরণ। তব নীরব বাণী হৃদয়ে তলে, ডোবে না যেন লোকের কোলাহলে। সবার মাঝে আমার সাথে থাকো, আমায় সদা তোমার মাঝে ঢাকো, নিয়ত মোর চেতনা পরে রাখো, আলোকে ভরা উদার ত্রিভুবন। আপনাদের সৌমিত্র বসু কথা শুরু করছে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো এখন। আজকে মঙ্গলবার 30শে কার্তিক 1428, ইংরেজির 16/9/21, তিথি কার্তিক শুক্লপক্ষ দ্বাদশী, নক্ষত্র রেবতী। সূর্যোদয়ের সময় ভোর 5:53 হয়ে 44 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:49 হয়ে 6 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 8:14 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। স্মার্ত মতে দিনের বেলা 8:02 মধ্যে শ্রী শ্রী হরির উত্থান, দ্বাদশারম্ভ পক্ষে কর্কট ও তুলা সংক্রমণারম্ভ পক্ষে চাতুর্মাস্যীয় ব্রত সমাপন ও কার্তিক কৃত্য সমাপন, মঙ্গল সংক্রান্তি ব্রত। আজ কার্তিক পুজো, মাসব্যাপী আকাশ দীপদান সমাপন। আজ কার্তিক পুজো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে, আপনারা সকলেই জানেন সেটা। আর আমাদের ফেসবুক, তার কথাও সকলে জানেন, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে মুখোমুখি হয় এই ফেসবুকের মারফত। খুব ভালো লাগে যখন দেখি নতুন কেউ যোগ দিয়েছেন এতে, যিনি আগে কখনো এই আড্ডায় যোগ দেননি। তাকে আমরা সবাই মিলে সাদরে বরণ করে নিই। আপনিও আসুন। এবারে বলবো আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে হিসেব মতো আজকে কার্তিকের কথা বলা উচিত ছিল, কিন্তু কদিন আগে কার্তিকের সম্পর্কে কথা হয়ে গেছে বিস্তারিতভাবে। ফলে গণেশের কথাই হচ্ছে, গণেশের মহাভারত লেখার কথা পুরাণ চিরন্তনে। তারপরে চলে যাব আমরা গীতার আলোচনায়। গীতা নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো বলছিলাম, এই যে একটা প্রশ্ন উঠেছে যে যিনি বিরাট, যিনি অনন্ত, তিনি কখনো একজন অবতারের মতন একজন মানুষের চেহারার মধ্যে নিজেকে প্রকাশ করতে পারেন, তাই নিয়ে আমাদের কথা। এবং সেই কথার সূত্র ধরে যে সমস্ত কথাবার্তাগুলো উঠে পড়ে, সেই সব কথাবার্তা। তারপরে কালী মন্দিরের কথা, বরাকরের কালী মন্দির, তাই নিয়ে কথা বলছি আমরা। কল্যাণেশ্বরীর মন্দির নিয়ে কথা বলছি, আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে শুনলেন আজকের অনুষ্ঠান সূচি। এরপর গান, গানের পর পুরাণ চিরন্তন, গণেশের কথা, গণেশের মহাভারত লেখার কথা। জন্যে বিঘ্ন বিনাশন গণেশ আমাদের এই অনুষ্ঠানকে সফল করুন, মসৃণ করুন। পিতামহ ব্রহ্মার পরামর্শে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব গণেশকে বলেছেন মহাভারত লিখে দেওয়ার জন্য। লিখে দেওয়া মানে যাকে বলে ডিকটেশন নেওয়া, তাই। অর্থাৎ ব্যাসদেব বলে বলে যাবেন আর গণেশ লিখে লিখে যাবেন। পুরাণ চিরন্তনে আমরা শোনাচ্ছিলাম গণেশের মহাভারত লেখার গল্প, কিন্তু এইখানে গণেশ একটা শর্ত দিলেন। বললেন, ব্যাসদেব আপনি বলতে বলতে থামবেন, ভাববেন, তারপরে আবার বলবেন, আর যতক্ষণ ধরে আপনি ভাববেন ততক্ষণ আমি কলম গুটিয়ে আপনার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবো, সেইটা হবে না।
যতক্ষণ আমাকে দিয়ে আপনি লেখাবেন ততক্ষণ আপনি থামতে পারবেন না। আপনি টানা বলে যাবেন, আমি টানা লিখে যাব, মাঝখানে আপনি চুপ করে গেলে কিন্তু চলবে না। এই হলো গণেশের শর্ত। অর্থাৎ ব্যাসদেবকে টানা ঝড়ের বেগে বলে যেতে হবে, গণেশ ঝড়ের বেগে লিখবেন, মাঝখানে ভাবাভাবির কোনো ব্যাপার নেই। এটা কি কোনো একজন রচয়িতার পক্ষে সম্ভব? একদম না ভেবে মুখস্থ বলার মতন করে বলে যাওয়া খুব মুশকিল, তাই না? কি করা যাবে দেখা যাক কি করা হলো। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, তার বুদ্ধিও তো কম নয়, তিনি কি করলেন শুনবো গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ FM-এ। আমি আপনাদের সৌমিত্র বসু, এখন পুরাণ চিরন্তন। ব্যাসদেব দেখলেন গণেশ তো একটা চাল চাললেন। 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। গণেশ লিখছেন বা লিখবেন মহাভারত। তো এই গণেশ চাল চাললেন, মানে যদি মহাভারত বলতে বলতে ব্যাসদেব থেমে যান তাহলে চলবে না। এরকম করলে তো খুব বিপদ। কোনো একটা রচনা ওই রকম গড় গড় করে বলে যাওয়া যায় নাকি? কিন্তু বুদ্ধিতে হেরে যাবেন। ওইরকম একজন জ্ঞানী মানুষ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, তা কি হতে পারে? কখনো না। তিনি বললেন বেশ ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি, কিন্তু এবারে আমার একটা শর্ত আছে। গণেশ বললেন কি শর্ত? ব্যাসদেব বলেন আমি যা বলবো তার কোনো কথাই মানে না বুঝে লিখতে পারবে না। যা বললাম বুঝলে বা না বুঝলে পরীক্ষার খাতায় নোট মুখস্থ উগড়ে দেওয়ার মতো না, এটা ব্যাসদেব বলেননি, এটা বোঝাবার জন্য আমি বললাম। ওই নোট উগড়ে দেবার মতন করে লিখতে পারবে না। তো মানুষ বললেন বেশ তাই হবে। এইবারে তো মহাভারত লেখা শুরু হলো। আর যখনই ব্যাসদেবের মনে হয় এইবার একটু ভেবে চিনতে নেওয়া দরকার, একটু সময় নেওয়া দরকার, অমনি তিনি তার রচনার মধ্যে কঠিন একটা কিছু বলেন, খুব জটিল অর্থবহ কোনো একটা শ্লোক, চট করে যার মানে বুঝতে পারার কথা নয়। গণেশ যতক্ষণ ধরে তার মানেটা বুঝে নেবার চেষ্টা করেন ততক্ষণে ব্যাস পরের শ্লোকটা ভেবে ফেলেছেন। এইভাবেই লেখা হয়েছিল মহাভারত। সেই জন্যই মহাভারতের কোনো কোনো শ্লোক খুব কঠিন, ব্যাখ্যা করতে হিমশিম খেয়ে যেতে হয়। সত্যি সত্যি এইটা ঘটেছিল না মহাভারতের ওই যে কঠিন শ্লোকগুলো এই কারণে লেখা হয়েছিল, এইটা বোঝাবার জন্য এই গল্পটা বানানো হয়েছিল, সেটা আমি অবশ্যই জানি না। তো আমরা যদি এই গল্পটাকেই সত্যি বলে ধরে নিই তাহলে এই যে মহাভারতের শ্লোক খুব কঠিন তা তো হবেই, খোদ গণেশ ঠাকুরকে হিমশিম খাওয়ানোর জন্য তৈরি। শেষ হলো গণেশের কথা। মা দুর্গার আগমন উপলক্ষে আমরা মা দুর্গা আর তার সঙ্গে যারা ছিলেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে গল্প গাছা করলাম। তাহলে আর তো কেউ বাকি থাকলেন না। থাকবেন কি? ভালো করে ভেবে দেখুন তো। নেই, বাকি নেই, সকলেই আছেন। ওই যে মা দুর্গার পেছনে যে চালচিত্রটি, তার একেবারে মাঝখানটায় কে বসে আছে দেখুন তো, মায়ের মাথার ঠিক পেছনে। শিব ঠাকুর, মহাদেব। মা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এলে কি হয়, মাথার পেছনে কিন্তু শিব ঠাকুরটি ঠিক আছেন। মা জননীদের একটা কথা জিজ্ঞেস করি, মন খুলে বলবেন কিন্তু। যখন কর্তাকে ছেড়ে বাপের বাড়ি যান 2-4 দিনের জন্য, কর্তাটিকে কি একেবারে ভুলে যেতে পারেন নাকি তিনি মাথার পেছন দিকটায় ঠিক থানা গেড়ে বসে থাকেন? হ্যাঁ, বেশ, তাহলে এবার শুরু করে দেওয়া যাক শিবের কথা। সে তো লম্বা কথা, বুঝতেই পারেন, অনেক গল্প আছে, তার অনেক তত্ত্ব আছে, সবটা বলা যাবে না। বেছে বেছে কিছু গল্প দিয়ে সাজাবো আমাদের পুরাণ চিরন্তন আগামীকাল থেকে 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে সামনের দিন থেকে শিবের কথা। আমি আপনাদের সৌমিত্র বসু, গানের পর ফিরে আসছি গীতার কথা বলবার জন্য।
92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। যিনি সর্বশক্তিমান, তার পক্ষে সবই সম্ভব। তিনি বিশ্ব চরাচরের মতো বিশাল হয়ে উঠতে পারেন, আবার অনুপরমাণুর মতো ক্ষুদ্র সূক্ষ্ম হয়ে উঠতে পারেন। এই যে কথাটা, এই কথার সূত্রে একজন যিনি ঈশ্বর, তিনি মানুষের চেহারা নিতে পারেন, আরো যে কোনো কিছুর রূপ নিতে পারেন। এই তো কথা, এইটাই আমরা বলেছিলাম গতদিন, কিন্তু এটাকে আমি একটু অন্যভাবে দেখবার চেষ্টা করি। ধরুন যদি বলি আকার, আমার একটা আকার আছে, আপনার একটা আকার আছে। আকারটা কি? আমি যখন একটা ছোট্ট অঙ্কুর দেখলাম, তখন আমি তো জানলাম, আমি তো কল্পনা করতে পারলাম যে এর মধ্যে একটা বিশাল বনস্পতি লুকিয়ে আছে। শুধু বনস্পতি কেন, একটা বনস্পতি তো নয়, তার থেকে যে বীজ ছড়িয়ে পড়ছে মাটিতে মাটিতে, তার থেকে তৈরি হয়ে উঠতে পারে গভীর অরণ্য, তাই না? একটা অঙ্কুরের মধ্যে থেকে। তার মানে যে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, তার ভেতরেও লুকিয়ে আছেন এক বিশাল। মানুষের মধ্যেও তাই, যে কোনো জীবজন্তুর মধ্যেও তাই। মানুষের বেলা দেহের কথা বাদ দিয়ে যদি তার ভেতরের ক্ষমতার কথা বলি, বলবার জন্য ফিরে আসছি গীতার কথা নিয়ে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনুন। গীতার কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। তো যেটা বলছিলাম, যে দেহের দিক থেকে যদি বলেন, মানুষ বা জীবজন্তুর একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু যা কিছু তার দেহাতীত, তার মন, তার চেষ্টা, তার উদ্যম, তার সাধনা, সে যে কত দূর পর্যন্ত যেতে পারে, কত সব নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে, তার তো কোনো সীমা সংখ্যা নেই। যে কথাটুকু বলবার জন্য এত সব কথা পারলাম, তা হলো যিনি সর্বশক্তিমান, তিনি যেমন বিশাল হয়ে যেতে পারেন, তেমনি আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যেতে পারেন। এই বিশাল এবং ক্ষুদ্র হয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু তার সৃষ্ট সবকিছুর মধ্যেই আছে। কি ভুল বললাম? যাই হোক, আবার ফিরে আসি গীতার কথায়। সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, আমি অজ হয়েও জন্মগ্রহণ করি। এখানে অজ মানে যে ছাগল নয়, তা তো বুঝতেই পেরেছেন। এখানে অজ মানে হলো যে জন্মায়নি, জন্মায়নি, অর্থাৎ আমি না জন্মেও জন্মগ্রহণ করি, আমি অব্যক্ত হয়েও ব্যক্ত রূপ ধারণ করি। ঈশ্বরকে তো কথা দিয়ে বোঝানো যায় না, কিন্তু তিনি নিজেকে ছোট করে এমন রূপে নিয়ে আসেন যাকে যে কোনো ভাবে প্রকাশ করা যায়। আমাদের বেদান্তে কি বলছে? বলছে ঈশ্বর অদ্বিতীয়, তিনি একমাত্র, তিনি সব, আমরা সকলে তার প্রকাশ। এই ভাবনা থেকেই তো এই কথাটা এসেছে যে জীব মাত্রই নারায়ণ, সর্বজীবেই নারায়ণ আছেন। কাজে তিনি নিজেকে কোনো জীবের মধ্যে দিয়ে প্রকাশ করবেন, এতে তো আশ্চর্যের কিছু নেই। বেশ, অবতার কাকে বলে সে কথা তো একরকম করে বলা হলো, মানে আপনাদের সৌমিত্র বসুর যা সাধ্যে কুলোলো আর কি, সেইভাবে। এইবারে প্রশ্ন যেটা, অবতারের পৃথিবীতে আসবার দরকারটা কি? এর উত্তরে যে শ্লোকটা গীতায় বলা হয়েছে, আমার ধারণা সেটা গীতার সবচেয়ে জনপ্রিয় শ্লোক। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य दात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। এর মানেটাও সবাই জানেন। হে অর্জুন, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি বা দেহ ধারণ করে আবির্ভূত হই। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করবার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। খুব চেনা কথা, খুব চেনা ব্যাখ্যা, কিন্তু আপনাদের সৌমিত্র বসু তো আপনাদেরই প্রশ্রয় ঠিক করেছে, যতখানি পারবে গীতার শ্লোকগুলোকে একটা 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 আধুনিক তাৎপর্য দেবার চেষ্টা করবে। আমরা একটু চেষ্টা করব।
কিন্তু আজকে না, আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত চলে যাব কালী মন্দিরের কথায়। আমরা এখন আছি সেই সুদূর বরাকরে কল্যাণেশ্বরী মন্দিরে। তার কথা বলবো গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। কাণ্ড কি কাণ্ড সেটা বলছি, তার আগে বলি যে মাইথান বাঁধ খুব বিখ্যাত একটা বাঁধ। গেছেন কখন ওদিকে? অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ। কিন্তু মাইথান কথাটা শুনলে কিরকম বিদেশি শব্দ বলে মনে হয় না? অথচ কাণ্ড দেখুন, শব্দটা এসেছে কিনা মাইকা থান থেকে, মানে মায়ের স্থান। এই হলো কল্যাণেশ্বরী মন্দির। এই যে মন্দির, এইটা তৈরি হয়েছে পীড়া দেউল মন্দিরের ধরনে। পীড়া দেউল কথাটা অচেনা লাগছে তো, পুরোটা ব্যাখ্যা করা যাবে না, খুব ছোট্ট করে বলি শুনুন। মন্দিরের তো নানান রকম গঠনশৈলী হয়। আমাদের এই বাংলায় যেসব মন্দির তৈরি হয়েছে তাদের গঠনশৈলীও নানান রকম। তার মধ্যে একটা হলো এই পীড়া দেউল, মানে চার চৌকে একটা বাড়ি, মাথার উপর ছাদটা পিরামিডের মতো ধাপে 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 অনেকটা উপরের দিকে উঠে গেছে। তো এই যে মন্দির, এই মন্দিরের কথা আরো বলবার জন্য ফিরে আসবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি বলে দিতে হবে, বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, সেটা আপনারা বুঝতেই পারবেন। এই যে কল্যাণেশ্বরী মন্দিরের কথা বলছি, মূল যে মন্দিরটা যেটা আমরা দেখতে এসেছি সেটা কিন্তু সেই প্রাচীন মন্দির নয়। সেই মন্দির তো কবে ধ্বংস হয়ে গেছে। তাই তো হবে, বিশেষ করে এই বাংলার জলবায়ু যাকে বলে, মানে এত ভিজে, ফলে খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসের নোনা ধরে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ভেঙে পড়ে। সেই ভেঙে পড়া দেউলের ওপরে আবার নতুন করে তৈরি করা হয়েছে এই মন্দির। সেই সব যে উপাদানগুলো ছিল মোটামুটি তাদের নিয়েই, মানে নতুনের মধ্যেও বেঁচে আছে সেই পুরাতন। যেমন করে নিজের শরীর দিয়ে তৈরি সন্তানের মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকে, সেই রকম আর কি। দেবী মন্দিরের ধারে পাশে তো শিবের মন্দির থাকতেই হবে, সেটি নিয়ম। তাই মন্দিরের পাশেই আছে কামেশ্বর শিবের মন্দির। বেশ কিছু শিবলিঙ্গ একসঙ্গে সাজিয়ে রাখা হয়েছে ওই মন্দিরের মধ্যে। কামেশ্বর শিব, যিনি সকল কামনা পূর্ণ করেন, তিনি কামেশ্বর। আর পাশে কল্যাণেশ্বরী, যিনি সবাইকার কল্যাণ করেন। ব্যাস, আর কি চাইবা থাকতে পারে বলুন? চলুন দেবী কল্যাণেশ্বরীর গর্ভ মন্দিরে প্রবেশ করা যাক। না, দেবীকে আপনি সরাসরি দেখতে পাবেন না। দেবীর মূর্তিটি রাখা আছে একটি পেটিকার মধ্যে, রূপোর পেটিকা। আর মূর্তিটি পুরোটা সোনার তৈরি, ছোট মূর্তি, এই 9 ইঞ্চি মতো হবে। সরস্বতী পুজোর দিন রবিবার আর মঙ্গলবার দেবীর বিশেষ পুজোর দিন। তার বাইরে মাঘ মাসে বিরাট পুজো হয়, এখানে বিরাট মেলা বসে। প্রচুর প্রচুর মানুষ আসেন দেবী কল্যাণেশ্বরীকে দেখতে, তাকে পুজো দিতে। প্রচুর ছাগ বলি হয়। সবটা মিলিয়ে খুব জমজমাট এই মন্দির। মন্দিরের বিবরণ তো দেয়া হলো, এবার একটা গল্প বলি। গল্প মানে কিংবদন্তি। এত পুরনো মন্দির, কিছু না কিছু কিংবদন্তি তো একে ঘিরে থাকবেই। তার কিছুটা সত্যি, কিছুটা হয়তো কল্পনা। দেবী কল্যাণেশ্বরী বলি পেয়ে থাকেন তো, সে তো বললাম। একটা সময় তার সামনে নরবলিও দেওয়া হতো। দেবী নাকি সেই নরবলি গ্রহণ করতেন। এই নিয়ে একটা গল্প শুনুন। মন্দিরে পুজো করেন পুরোহিত ভক্তদাস। ওই মন্দিরের সঙ্গেই লাগোয়া তার কুটির। তো ভক্তদাসের একটি বাচ্চা মেয়ে আছে, সে সারাদিন একা একা খেলে খেলে বেড়ায়, তার বয়সের সঙ্গী সাথী তো কেউ নেই। একদিন একটা কাণ্ড হলো। খেলতে খেলতে সে চলে এসেছে মন্দিরের মধ্যে, কোথায় লুকিয়ে পড়েছে। এদিকে পুরোহিত তো আর সেটা জানেন না।
তিনি যথারীতি এসেছেন, পুজো করেছেন, পুজো শেষ করে মন্দিরের দরজা বন্ধ করে ঘরে চলে গেছেন। ঘরে ফিরে শুনলেন মেয়ে ফেরেনি। তখন কি হতে পারে, কি হবে শেষ পর্যন্ত, আজকে আর নয়, একটুখানি উৎকণ্ঠার মধ্যে রাখলাম। কালকে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে নিশ্চয়ই তার উত্তর পেয়ে যাবেন। আপাতত আপনাদের চিঠি পড়ার পালা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। গানের পর আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। কালী পুজোর রাত, তাকে বলে বুড়ো অমাবস্যা। সে অমাবস্যায় গা ছমছমে গল্প কম নয়। বছর দশের দুবলা এক বালকের পক্ষে তা চাপের ছিল বই কি। তার বাড়িতে যতই পাত্তা না দিক, বাড়ির বাইরেই তো আসল দুনিয়া। ফিস করে কত কথা। এই অমাবস্যায় কারা নাকি টুক করে কেটে নেবে মাথা থেকে এক গোছা চুল, ব্যাস দিনে দিনে রক্ত শুকিয়ে যাবে। পরদিন সকালে দেখাও যেত কাঁচা রাস্তার তেমাথায় পড়ে আছে কলা পাতায় সিঁদুর মাখানো মাটির ঘট, আমের পল্লব, আরো কি সব। দেখেই সে বালকের বুক ধরফর। সন্ধে হলেই বাড়ির পাঁচিলে মোমবাতি জ্বেলে দেওয়া, কলার ভেলায় জ্বলন্ত বাতি পুকুরে ভাসানো, বেশ খুশিয়াল মন। কিন্তু সেই সঙ্গে একটা বিষণ্ণতা। খেলার সঙ্গীরা যে শুকনো গাছের ডাল আর পাতা দিয়ে বানিয়েছে বুড়ির ঘর, ডাল পাতা সংগ্রহ করে সেও তো অংশ নিয়েছিল। একটু পরে আগুন লাগানো হবে সে ঘরে, দাউ দাউ আগুনের আঁচে নাচ করবে ওরা। সেখানে যাওয়ার জন্য মন উচাটন, কিন্তু তার যে সন্ধ্যের পর বেরোনো বারণ। রোদে সেঁকা বাজিগুলো সে একা ফাটাবেই বা কি করে, ভয় লাগে যে। তার এলেন তো তারাবাজি, রংমশালা, চরকি পর্যন্ত। খবরের কাগজ পাকিয়ে দূর থেকে দোদমায় আগুন লাগিয়েই ছুটতে পালিয়ে আসা। একা ভালো লাগে? তাহলে কি ঠাকুর দেখা হবে না? সহায় ছবি দিই, বাড়িতে এসে দুধ দেয় রোজ। মা ডাকে ছবি দিই, আমিও। তার দাপট খুব। আমায় নিয়ে চললো ঠাকুর দেখাতে। বিজলি আলো তখন কোথায়, ঘুটঘুটে অন্ধকারে ছবিদির সাদা থান। ছবিদিও টুকটাক কম জানে না, নানা মন্তরে আমায় সুরক্ষিত করে হাত ধরে হাঁটে। দূরে আকাশ চিরে চলে যায় হাউই, এঁদো ডোবাটা কেমন রহস্যময় লাগে। খেলার মাঠটা মনে হয় সদ্য পড়া ভূষণ্ডির মাঠ। হয়তো পুজোর প্যান্ডেল, হ্যাজাক জ্বলছে, বেদিতে প্রতিমা, এক পাশে কজন বউ ফল কাটছে। ওরা ছবি দিকে কেমন আড়ে আড়ে দেখছে, কেমন চুপচাপ। একটা খুঁটিতে বাঁধা একটা ছাগল পাতা চিবুচ্ছে। ছবিদি বললে ওটা বলি হবে রাতে। আমি প্রতিমার দিকে দেখি একটা শেয়াল বসে আছে নিচে, আমার ভয় লাগে। বলি, ছবিদি বাড়ি চলো। এই চমৎকার চিঠি বলবো না একটা সাহিত্যের টুকরো বলবো, লিখেছেন রঞ্জন রায়, নড়িদানা, দক্ষিণ 24 পরগনা থেকে। পরে চিঠিটি পড়ি এবার। কাকু, গত 3 মাস হয়েছে আমার মা মারা গেছেন। আমার মা খুব ভালোবাসতো আপনার সুন্দর সকালের প্রোগ্রামটা। খুব ভালো ভালো মায়ের গান, যদি এই চিঠিটা পড়েন তাহলেই খুব ভালো লাগবে। আমার মায়ের আত্মা প্রথমেই আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। এই প্রসঙ্গে কিছু লিখতে গেলে প্রথমেই মন চলে যায় আমার বাল্যকালে। উত্তর কলকাতার শিকদার বাগানে আমার পৈতৃক বাড়ির দিনগুলির কথা। রাতে অপেক্ষা করে থাকতাম কখন পাড়ায় তুবড়ি প্রতিযোগিতা শুরু হবে। তখন এত বাজারে তুবড়ি কেনার চল ছিল না, বাড়ি বাড়ি তুবড়ি বানানো হতো। যার তুবড়ির ফুলকি যতদূর উঠতে পারবে সে পুরস্কার পাবে। চাকরি জীবন শুরু হতে কলকাতার পাট চুকলো, সব স্মৃতির পাতায় চলে গেল। পরবর্তী সময় কালী পুজোর রাত কাটতে শুরু হলো হাজারিবাগে নিজের আশ্রমে মা ভবানীর পূজার সাথে যুক্ত হয়ে। এখনো সেইভাবে কাটে। শুধুমাত্র কোভিডের কারণে এবছর কলকাতায় কাটাতে হবে, কিন্তু সেও এক আনন্দের। বাড়ির লক্ষ্মী পুজো, অলক্ষ্মী বিদায় ইত্যাদি নানান অনুষ্ঠান।
তবে বয়সের কারণে ভয়ঙ্কর সব শব্দ কালী পুজোর রাতে খুব কষ্ট দেয়। কি আর করা যাবে, সব মেনে নিতে হবে। শেষ পর্যন্ত সেই আনন্দের স্মৃতিগুলি বারে বারে মনকে নাড়া দেয়। এই চিঠিটি লিখেছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। তাহলে আজকের মতো চিঠিপত্রের খাতা বন্ধ।